আচ্ছা মিন্টু, আমি যা শুনলাম এটা কি সত্যি? তুই কি আমাদেরকে ছেড়ে চলে যাবে অনেক দূরে? ওইখানে গিয়ে কি আমাদের কথা মনে পড়বে তোর? জানি না রে রূপা, তবে তোকে আমি অনেক মিস করব। পড়ালেখা তো করতে পারলাম না, পরিবার সামলানোর জন্য চলে যাইতেছি। হ্যাঁ, সত্যি বলতে তোরাই পারবি স্বার্থপরের মতো থাকতে। যাই হোক, যেটা তোর কাছে ভালো মনে হবে ওটাই কর। দেখ তোর বন্ধু বান্ধব কি বলে। তবে আমি মনে করি যে তুই যদি ভালোভাবে পড়ালেখা করিস তাহলে ঢাকায় গিয়ে ভালো একটা চাকরি করতে পারবি। আর কথা পড়ালেখা করব, পরিবার সামলানোর জন্য ব্যস্ত হয়ে পড়তেছি। এখন আর পড়বো না, পড়ালেখা করতে কলেজে উঠলাম, বাকিটা আল্লাহর হাতে। মিন্টু এইসব কথা বলতেছে তার বান্ধবী রূপার সাথে। আসলে খুব শীঘ্রই মিন্টু বিদেশে চলে যাবে। বেশ কিছুক্ষণ কথা বলে মিন্টু চলে আসলো বাসায়। সবাই মহা খুশি, কারণ মিন্টু আর কয়েকদিন পর চলে যাবে বিদেশ। বাড়ির ভেতরে প্রবেশ করতেই মিন্টুর আব্বু বলতে লাগলো, কি রে মিন্টু, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কত খোঁজাখুঁজি করলাম। তোর মামা ফোন দিয়েছিল। এই নে তোর ফোন, তোর মামার সাথে কথা বল। মিন্টু তার আব্বুর হাত থেকে ফোনটা নিয়ে চলে আসলো পুকুর পাড়ে। তার মামার নাম্বারে কল দিতেই তার মামা কলটা রিসিভ করলো। বেশ কিছুক্ষণ পর মিন্টুর মামা কলটা রিসিভ করতেই মিন্টু বলতে লাগলো, মামা কেমন আছেন? আর আমার কি খবর? ভিসা তো চালু হয়েছে, আমাকে কবে নিয়ে যাবেন? মিন্টু, আর হয়তো 10 থেকে 15 দিন তুই দেশে আছিস। এরপর আমার কাছে নিয়ে আসবো তোকে। ঠিক আছে মামা, আমি অপেক্ষায় রইলাম। সবাই তো মহা খুশি, কিন্তু আমি তো যেতে চাইছিলাম না, পরিবারের কারণে যেতে হচ্ছে। এটা সবাইকে যেতে হয়, যেরকম আমাকে যেতে হয়েছে। ঘরে বউ বাচ্চা সবাই ছিল, ভালো ইনকাম করতে পারছিলাম দেশে, কিন্তু বাবা মা থাকতেই দিল না। যাই হোক, এসব আর বলে কি হবে, চলে এসেছি। এখন ভালো কাজ করতেছি, তবে তোর কাজটা একটু কঠিন হবে। তোর একটু সাবধানে থাকতে হবে। সাবধানে না থাকতে পারলে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে। 2 থেকে 3 মাস জেল খাটালে পরে বাড়িতে পাঠিয়ে দিবে। ঠিক আছে মামা, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি দেখি কোনটা করতে পারি। আশা করি এরকম পরিস্থিতিতে পড়বো না, ভালোভাবে কাজটা করতে পারবো। মিন্টু তার মামার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো তার আব্বুর কাছে। ফোনটা দিয়ে বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর মিন্টু চলে আসলো তার বন্ধু সজীবের বাসায়। কলিং বেল দিতেই সজীবের আম্মু এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে বলতে লাগলো, আরে মিন্টু, ভিতরে আসো। সজীব ভিতরে আছে। মিন্টু সজীবের রুমে চলে গেল। গিয়ে দেখে সজীব তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। মিন্টুকে দেখে কলটা কেটে দিয়ে বলতে লাগলো, কিরে মিন্টু, তোর কি খবর? কবে বিদেশে যাইতেছিস? এই তো আর 10 থেকে 15 দিনের মধ্যে চলে যাব। চল ওই দিক থেকে ঘুরে আসি, আর তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ চল, যাওয়া যাক। আমিও বের হব ভাবছিলাম, তুই চলে এসে ভালোই করেছিস। একসাথে ঘোরাঘুরি করতে পারবো। সজীব ওইখান থেকে চলে আসলো মিন্টুকে নিয়ে আরমানদের বাড়িতে। আরমানকে নিয়ে তিন বন্ধু একসাথে হাঁটাহাঁটি করছে। এমন সময় মিন্টু বলতে লাগলো, আমি তো চলে যাব, কিন্তু রূপাকে কি করব? সে তো খুব কষ্ট পাচ্ছে। দেখ, বন্ধু বান্ধব এমনি হয়। আমাদেরও তো কষ্ট হচ্ছে। তুই চলে যাবি আমাদেরকে ছেড়ে, কবে দেশে আসবি তারও ঠিক ঠিকানা নেই। তবে দোয়া করি, যেখানেই যাস না কেন খুব ভালো থাক। রান্না বান্না তো করতে পারিস। আল্লাহ তোকে ভালো একটা চাকরি দেয়। আমার মনে হয় তুই বাইরে না গিয়ে দেশে ভালো একটা চাকরি করতে পারতি, কারণ তোর তো সার্টিফিকেট ছিল। হ্যাঁ, বাসায় বলেছিলাম দেশে একটা চাকরি করব, কিন্তু বাসার মানুষ বলে বিদেশে গেলে নাকি অনেক টাকা ইনকাম করা যায়, তাই আর কি বিদেশে চলে যাব। দেখি কয়েক বছরের মধ্যে দেশে ফিরে আসব, চিন্তা করিস না। মিন্টু তার বন্ধু বান্ধবীর সাথে কথা বলতে বলতে সন্ধে হয়ে আসলো। সন্ধ্যা 7টা। মিন্টু চলে আসলো ওইখান থেকে বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফোনটা হাতে নিয়ে বসতেই রূপার মেসেজ। কি রে,
এখনও ঘুমাস নাই? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আর কয়টা দিন তো দেশে থাকবি, ভালোভাবে ঘুমিয়ে যা। ওইখানে গিয়ে ভালোভাবে ঘুমাতেও পারবি না মনে হয়। হ্যাঁ, আচ্ছা তোকে কিছু কথা বলি। আমার এবং তোর বন্ধুত্ব সারা জীবন থাকবে। আমি তোর বিপদে আপদে পাশে থাকবো, চিন্তা করিস না। আগে যেরকমভাবে তোর বিপদে আপদে পাশে ছিলাম, ওই রকমভাবে এখনও পাশে থাকবো। আমি জানি তুই আমার বিপদে আপদে সবসময় পাশে থাকবি। তবে একটা কথা, নিজের খেয়াল রাখিস। হয়তো তোকে নিজের আপন করে পাবো না, কিন্তু বন্ধু হিসেবে সারা জীবন থেকে যাব। আমার যেই দিন বিয়ে হবে ওই দিন তুই আসবি তো? অবশ্যই আসবো, তবে হঠাৎ করে যদি তোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আসবো। আমি জানি না তুই কিভাবে আসবি, তবে তোর আসতেই হবে। এটাই আমার শেষ কথা। তুই আসবি মানে আসবি, আর কিছু জানি না। এখন বাই, ঘুমাবো। এই বলে রূপা অফলাইন হয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে মিন্টু চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টু জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আর মাত্র কয়েকটা দিন, দিন শেষে ক্লান্ত হয়ে রুমে ফিরে আবার ঘুমাতে যেতে হবে। ভাবতেই কেমন যেন লাগতেছে, পরিবার ছেড়ে এত দূরে যেতে হবে। এইসব কথাবার্তা ভাবতেছে মিন্টু। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মিন্টু ঘুমের দেশে পাড়ি যাওয়া ভালো। পরের দিন সকাল 11টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই মিন্টুর আব্বু এসে বলতে লাগলো, মিন্টু, তোর মামা কল দিতে বলেছিল, বলেছে সব কিছু রেডি করে রাখার জন্য। কালকে রাত 11টায় তোর ফ্লাইট। তো সকল কিছু কেনাকাটা হয়ে গিয়েছে, শুধু ব্যাগ গোছানো বাকি। এইসব কথাবার্তা বলতেছে মিন্টুর আব্বু। এইদিকে মিন্টু চুপচাপ কথাগুলো শুনে চলে আসলো তার বন্ধুদের বাড়িতে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে রূপার সাথে কথাবার্তা বলে চলে আসলো বাসায়। কালকে আর কারো মুখ দেখতে পারবে না হয়তো। সকাল সকাল বের হতে হবে ঢাকার উদ্দেশ্যে। রাতে খাওয়া দাওয়া করে ব্যাগ গোছানো শেষ করে চুপচাপ বসে আছে। এমন সময় মিন্টুর আব্বু আম্মু আসলো আর বলতে লাগলো, মিন্টু, ওখানে গিয়ে সাবধানে চলাচল করবি, জানিস তো তোর কাগজপত্র কোনো কিছুই নেই। হ্যাঁ আমি জানি, আর এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি ভালোভাবে থাকতে পারবো। ধরা পড়ে গেলে দেশে চলে আসবো, এছাড়া তো আর কোনো উপায় নেই। মিন্টু এসব কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে মিন্টুর আব্বু আম্মু তাদের রুমে চলে গেল। দেখতে দেখতে পরের দিন সকাল সকাল মিন্টু ঘুম থেকে উঠে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। মিন্টু এবং তার দুইজন বন্ধু যাচ্ছে মিন্টুর সাথে মিন্টুকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগিয়ে দিয়ে আসার জন্য। হঠাৎ সজীব বলে উঠল, মিন্টু, রূপার সাথে শেষ দেখা করে আসতে পারতি। আবার কবে ভাগ্য ফিরবে? তুই কবে আবার দেশে আসিস? এইটার তো কোনো ঠিক ঠিকানা নেই। শেষ দেখা করি নাই, কারণ তার সাথে কথাবার্তা বললে মন আরো বেশি খারাপ হয়ে যাবে। এটার জন্য আর শেষ দেখা করি নাই। ভালো কাজ করেছিস। আসলে রূপা মেয়েটা তোকে অনেক পছন্দ করত, তুই জানার পরেও তার সাথে রিলেশনে যাস নাই। বেস্ট ফ্রেন্ডের মধ্যে কখনো রিলেশন হয় না, আর আমি আর রূপা বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে কখনো ফাটল ধরবে না, এটা মনে রাখিস। মিন্টু এসব কথাবার্তা বলছে তার বন্ধুদের সাথে। দেখতে দেখতে তিন বন্ধু চলে আসলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 4টে। মিন্টু ভিতরে প্রবেশ করলো তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে। ইমিগ্রেশন শেষ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে 2 ঘন্টা ভর চলে আসলো বিমানের ভিতরে। বসে বসে চারপাশটা দেখতেছে আর মনে মনে বলছে, এটাই আমার শেষ ঠিকানা। আজকে বিদেশে চলে যাচ্ছি, আবার কবে দেশে আসি তার কোনো ঠিক নেই। এইসব চিন্তাভাবনা করতে করতে আরও 1 ঘন্টা কেটে গেল। বিমান আকাশে উড়াল দিল। মিন্টু জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে আর চিন্তাভাবনা করছে। আর কখনো হয়তো ফেরা হবে না এখানে। এইসব চিন্তাভাবনা করতেছে মিন্টু। দেখতে দেখতে কেটে গেল 4 ঘন্টা 50 মিনিট। মিন্টু চলে আসলো সৌদি আরব। বিমান থেকে নেমে বাকি সব কাজ শেষ করে বাইরে চলে আসলো। এসে দেখে তার মামা দাঁড়িয়ে আছে। মিন্টুকে দেখে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, অনেক বছর পর তোর সাথে দেখা হয়েছে, চল ওইখানে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে।
এই বলে মিন্টুর মামা মিন্টুকে নিয়ে চলে আসলো গাড়িতে। যেতে যেতে দুজনে টুকটাক কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর মিন্টুর মামা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খুব সাবধানে কাজ করতে হবে। একবার ধরা পড়লে কিন্তু জেলে যেতে হবে। জেলে গেলে তোকে আর ছাড়িয়ে আনা যাবে না, সোজা বাংলাদেশ পাঠিয়ে দিবে। তুই তো জানিস এই সব কিছুই। হ্যাঁ, আমি জানি এই সব কিছু আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি সাবধানে থাকব। আমি সব দেশের ভাষা টুকটাক পারি। আরবিতে বেশি বলতে না পারলেও ইংরেজিতে বলতে পারবো। আমাকে কি কাজে দেওয়া হবে এটা একটু বললে ভালো হতো। এখনো সেই ব্যবস্থা করা হয় নাই, তবে তোকে ভালো একটা জায়গায় দিব। চিন্তা করিস না, 2-3 দিন রেস্ট কর, এরপরে তোর কাজের ব্যবস্থা করতেছি আমি। ঠিক আছে মামা, 2 দিন 3 দিন রেস্ট করি, এরপরে কাজের ব্যবস্থা করে দিয়েন। এইসব কথাবার্তা বলতেছে মিন্টু তার মামার সাথে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর সবাই চলে আসলো রুমে। মিন্টু ফ্রেশ হয়ে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। রাতে ঘুম থেকে উঠে সবার সাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে তার পরিবারের সাথে কথা বলতেছে। এমন সময় রূপা মেসেজ দিল। মেসেজে রিপ্লাই দিয়ে মিন্টু আবারও কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে মিন্টু রূপার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে মাঝরাত হয়ে গেল। মাঝরাতে ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এইভাবে কথা বলতে বলতে দেখতে দেখতে কেটে গেল 3টে দিন। মিন্টুকে নিয়ে তার মামা চলে আসলো কাজে। মিন্টু কাজ করছে, অন্যদিকে রূপা মেসেজ করছে, কিন্তু মিন্টু কাজের কোনো ফাঁক পাচ্ছে না যে রূপার মেসেজের রিপ্লাই দেবে। এদিকে রূপা অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে যখন আর রিপ্লাই পেল না, তখন মেসেজগুলো ডিলিট করে দিয়ে অফলাইন হয়ে গেল। রাতে মিন্টু বাসায় ফিরতে এই রূপার মেসেজ দেখলো। কয়েকটা মেসেজ দিতেই দেখতে পেল রূপার আইডি অফলাইনে, তাই আর মেসেজ দিল না। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাসের মধ্যে মিন্টু রূপার সাথে একদিনও ভালোভাবে কথা বলতে পারেনি। মিন্টু লাইনে থাকলে রূপা লাইনে থাকে না, রূপা লাইনে থাকলে মিন্টু লাইনে থাকে না। এইরকম একটা পরিস্থিতি হয়েছে তাদের মাঝে। এইদিকে রূপা সোফায় বসে আছে আর মনে মনে বলছে, আমি আর মিন্টুকে বিরক্ত করব না। আমি এই আইডি একেবারে বন্ধ করে দেব, আর এই আইডি চালাবো না। যা করার এখনই করতে হবে। মিন্টু যাতে আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। রূপা মনে মনে এইসব কথা চিন্তা ভাবনা করছে। বেশ কিছুক্ষণ এইসব চিন্তা ভাবনা করে তার ফোন থেকে আইডি লগ আউট করে দিল। নতুন একটা আইডি খুলে ফেলল। আইডি খুলে মিন্টুর আইডিতে ফলো দিয়ে রাখলো, যাতে মিন্টু যদি কোনো কিছু পোস্ট করে তাহলে তার সামনে যাতে চলে আসে। এইসব চিন্তা ভাবনা করলো রূপা। দেখতে দেখতে এভাবেই কেটে গেল আজকে 2 মাস। রূপার সাথে মিন্টু কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর যোগাযোগ করতে পারল না। মিন্টু মনে মনে বলতে লাগলো, অনেক তো চেষ্টা করলাম, যোগাযোগ তো করতে পারলাম না। এখন একটাই কাজ করা যায়, ঠিক মতো কাজ করি, দেখি কতদিন পর দেশে ফিরতে পারি। মিন্টু এইসব কথাবার্তা বলতে বলতে কাজ করতে লাগলো। কাজ করতেছে মিন্টু, তার মামা এবং আরও অনেকজন। এমন সময় মিন্টুর মামা মিন্টুর কাছে এসে বলতে লাগলো, কি রে মিন্টু, তোর কি হয়েছে? তুই কি কোনো জিনিস নিয়ে টেনশন করতেছিস নাকি? দেখলাম অনেকক্ষণ এক জায়গায় বসেছিলি। না মামা, আসলে কয়েকটা দিন ধরে প্রচুর কাজ করতেছি তো, তাই শরীরটা ক্লান্ত লাগতেছে, তাই আর কি একটু বসেছিলাম। ও আচ্ছা। মিন্টু আস্তে আস্তে তার মামা এবং বাকি সবার সাথে মিশে গেল। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল প্রায় 4টি বছর। মিন্টু বসে আছে তার রুমে। এমন সময় মিন্টুর মামা এসে বলতে লাগলো, কি রে মিন্টু, এখানে তো অনেক বছর কাজ করলি এবং ভালো টাকাও ইনকাম করেছিস। এখন তুই কি চিন্তা ভাবনা করলি? বাড়িতে যাবি নাকি এখানেই আরো কয়েক বছর কাজ করবি? মামা, চিন্তা ভাবনা তো করেছিলাম বাড়িতে চলে যাব। 4 বছরে বাড়িতে অনেক কিছুই করেছি, তবে বাড়িতে যাওয়ার আগে একটা চাকরির ব্যবস্থা করে এরপরে যেতে হবে। যদি চাকরি পাই তাহলে আমি চাকরির ব্যবস্থা করে যাব, এছাড়া আমি যাব না। মিন্টু এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলা শেষ করে শুয়ে পড়ল, কারণ
আজকে অফিস থেকে সবাইকে ছুটি দিয়েছে। মিন্টু ফেসবুক করতেছে এমন সময় দেখতে পেল সিআইডির একটা পেজ থেকে চাকরির ইন্টারভিউ নিতেছে এবং পোস্ট করেছে কিছু সংখ্যক অফিসার লাগবে। মিন্টু কি যেন মনে করে সেই পেজে প্রবেশ করলো। প্রবেশ করতেই দেখতে পেল এটা আসলেই সিআইডি অফিসের পেজ। মিন্টু তাদের পেজে মেসেজ দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা ছিল। যদি একটু রিপ্লাই দিতেন তাহলে খুব ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম, কি বলবেন বলেন। স্যার, আমি 4 বছর ধরে প্রবাসী কাজ করতেছি। আমি বাড়িতে সব কিছুই তৈরি করেছি। এখন আমি চাচ্ছিলাম যে দেশে চলে যাব। আজকে দেখলাম আপনাদের অফিস থেকে একটা পোস্ট করা হয়েছে। এই পোস্ট দেখে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো সার্টিফিকেট আছে, আমি কি এখান থেকে গিয়ে আপনাদের অফিসে জয়েন করতে পারবো? অবশ্যই জয়েন করতে পারবেন, তবে যে তারিখে ডেট দেওয়া হবে ওই তারিখে আপনাকে উপস্থিত থাকতে হবে। যদি আপনি উপস্থিত থাকতে পারেন আর প্রত্যেকটা পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন। আচ্ছা, আমার নামে একটা আবেদন রেডি করান। আমি দেখি কালকের ভিতরে টিকিট কেটে চলে যাব। তবে 3 মাসের ছুটি নিব। যদি দেখি ওইখানে আমার চাকরিটা হয়ে গেছে তাহলে আমি আর বিদেশে আসবো না, দেশেই কাজ করব, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। আচ্ছা, আপনি আপনার আইডি কার্ড আর অন্যান্য যাবতীয় জিনিসপত্র পাঠিয়ে দেন, আমরা আবেদন করে দিতেছি। আর লাস্ট ডেট কিন্তু 29 তারিখ। আপনার হাতে কিন্তু এখনো 25 দিন সময় আছে। আজকে মাত্র 4 তারিখ। হ্যাঁ স্যার, আমার হাতে আর মাত্র 25 দিন সময় আছে, এটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। আপনাকে সব কিছু পাঠিয়ে দিয়েছি, দেখেন। এই বলে মিন্টু তাদের সাথে কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা মিন্টু খাওয়া দাওয়া করছে সবার সাথে বসে। এমন সময় মিন্টু তার মামাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, আমি একটা কাজ পেয়েছি বাংলাদেশে, তবে পুরোপুরিভাবে পাই নাই। আমাকে কিছু ট্রেনিং করতে হবে। যদি আমি পাস করতে পারি তাহলে ওই চাকরিটা আমার কনফার্ম হয়ে যাবে। আপনি আমাকে 3 মাসের ছুটি দিয়ে দেন, আর যদি চাকরি না পাই তাহলে 3 মাস পর আবারও চলে আসব। আচ্ছা, তুই যেহেতু বলতেছিস, আমি তাহলে আজকে বসের সাথে কথা বলি। তুই তাহলে আজকে বাসায় থাক, আমি বসের সাথে কথা বলে এরপরে তোর টিকিট এবং অন্যান্য সকল কিছুর ব্যবস্থা করতেছি। 1 সপ্তাহের মধ্যে তুই আজকে শপিং করতে যা। কি কি বাড়িতে নিয়ে যাবি ওইসব রেডি কর। মিন্টু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসলো বাইরে। একটা গাড়ি নিয়ে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো একটা শপিং মলে। এখান থেকে দুটো কম্বল এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে আসলো আবারও বাসায়। সবকিছু রেখে মিন্টু দুপুরের খাওয়া দাওয়া করে নিল। রাতে মিন্টুর মামা বাড়িতে ফিরতেই মিন্টু বলতে লাগলো, মামা, বস কি বলছে? ছুটি দিবে নাকি ছুটি দিবে না? ছুটি দিয়েছে 3 মাসের। তুই 3 মাসের ছুটিতে বাড়িতে যা। কাজ পেয়ে গেলে তো ভালোই হবে, আর না পাইলে আবার চলে আসবি। পরে 2-3 বছর থেকে একেবারে চলে যাবি। ঠিক আছে মামা। আর টিকিট কবে দিবেন, কালকে নাকি পরশু দিন? বস তো বলেছে কালকে টিকিট দিয়ে দিবি সন্ধ্যার দিকে। তুই অপেক্ষা কর কালকে সন্ধ্যা অবধি, এরপর না হয় দেখবি কতদিন পর তোর ফ্লাইট। ঠিক আছে মামা। মিন্টুর মামা এসব কথাবার্তা বলতে লাগলো মিন্টুর সাথে। দেখতে দেখতে এভাবেই রাত পার হয়ে গেল। সকাল হলো। পরের দিন মিন্টু বিছানায় শুয়ে আছে। অন্যদিকে মিন্টুর মামা এবং বাকি সবাই অফিসে কাজ করছে। অফিসের বস মিন্টুর মামাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নাও মিন্টুর টিকিট, 3 দিন পর তার ফ্লাইট, এবং সে এখান থেকে প্রায় 60 কেজি মাল নিয়ে যেতে পারবে গ্রামে। আমি এখানে বেশি করে টাকা দিয়ে এসেছি, ওরা কেউ আটকাবে না। ধন্যবাদ স্যার আপনাকে। মিন্টুর মামা ধন্যবাদ জানালো। এদিকে মিন্টু নানান চিন্তা ভাবনা করছে। বাড়ি থেকে যদি তার চাকরি হয়ে যায় তাহলে তার আব্বু আম্মুকে কি বলবে। মিন্টু এইসব চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করতে করতে রাত হয়ে আসলো। রাতে মিন্টুর মামা এসে মিন্টুর হাতে টিকিট দিয়ে দিল। টিকিট দেখে মিন্টু খুবই খুশি হলো। মিন্টুর মামা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
প্রায় 60 কেজি মাল তুই নিয়ে যেতে পারবি? তোর কি আরো কিছু কেনাকাটা করা আছে নাকি? যদি না থাকে তাহলে আমাকে বল, আমি আমার বাড়ির জন্য কিছু জিনিস কাছে দিয়ে দিব, যাতে তুই দিয়ে দিতে পারিস। আমার এখানে মাত্র 40 কেজি মাল হয়েছে, আরও 20 কেজি মাল দেওয়া যাবে। আমি দেখি আজকে কালকের মধ্যে আমার কিছু জিনিস কিনবো। তবুও তুমি কিছু জিনিস কিনে রেখে দাও, 10 থেকে 12 কেজি, আর বাকি যেটা থাকবে ওইটা আমি ব্যাগের ভিতরে ভরে নেব। মিন্টু এসব কথাবার্তা বলতেছে। এইসব কথাবার্তা বলার পর মিন্টু তার বাড়িতে জানাই নেই যে সে দেশে যাবে। দেখতে দেখতে কেটে গেল 3টি দিন। আজকে রাতে মিন্টুর ফ্লাইট। সব কিছু রেডি করে মিন্টুর মামা মিন্টুকে সৌদির এয়ারলাইন্সে নামিয়ে দিয়ে চলে গেল। মিন্টু তার সময় মতো চলে আসলো বিমানের ভিতরে। চুপচাপ বসে আছে, কারণ আর 10 মিনিট পর ফ্লাইট ছেড়ে দিবে। বেশ কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর মিন্টু বাইরের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই মাটিতে যাতে আর আমাকে না আসতে হয়, আল্লাহ, আমি যাতে ওই চাকরিটা পেয়ে যাই। চাকরিটা পেয়ে গেলে আমার জন্য খুবই ভালো হবে। আমি আর এই প্রবাস জীবন কাটাতে পারবো না। মিন্টু এসব কথাবার্তা মনে মনে বলছে। বেশ কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উড়াল দিল। দীর্ঘ 4.5 ঘন্টা পর মিন্টু চলে আসলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান থেকে নেমে তার লাগেজ এবং ব্যাগপত্র নিয়ে চলে আসলো বাইরে। এখনও ফজরের আজান দেয়নি। ফজরের আজানের জন্য অপেক্ষা করছে মিন্টু, কারণ এখন বের হলে নির্ঘাত ডাকাত বা চোরের হাতে পড়বে সে। মিন্টু দাঁড়িয়ে একটা ড্রিঙ্কস আর কেক খেয়ে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আজান দিল। আজান শুনে মিন্টু একটা গাড়ি নিয়ে চলে আসলো তার বাড়িতে। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। মিন্টু দরজায় কলিং বেল বাজাতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, দীর্ঘ 4 বছর পর তুই আবার ফিরে এসেছিস আমার কোলে। হ্যাঁ, আমি দীর্ঘ 4 বছর পর ফিরে এসেছি। ওইখানে ভালো লাগে না। এখন ছুটিতে এসেছি 3 মাসের। ব্যাগপত্রগুলো এক সাইডে রেখে দেই, কাউকে ধরতে দিবে না। আমি ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে ঘুমাই। ঘুম থেকে উঠে এরপরে আমি সবাইকে সব কিছু দিয়ে দিব। আচ্ছা, তুই তাহলে ফ্রেশ হয়ে ঘুমা, আমি তোর জন্য রান্নার ব্যবস্থা করছি। মিন্টু চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। দুপুর 2টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় সবাই চলে আসলো মিন্টুর রুমে। এইদিকে মিন্টু সবাইকে দেখিয়ে নিচে এসে সবার জিনিস সবাইকে দিয়ে দিতে লাগলো। আর মিন্টুর মামা যা যা নিয়েছে তা তা বুঝিয়ে দিল তার মামির কাছে। মিন্টু সবার সাথে টুকটাক কথাবার্তা বলে দুপুরবেলা বের হলো বাইরে। এলাকাটা আর আগের মতো নেই। এই 4 বছরে প্রচুর পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে একমাত্র প্রবাস জীবনের কারণে। একটা মানুষ যদি প্রবাসে 4 বছর থাকে, তাহলে তার এলাকার কোথায় কি হচ্ছে এসব তো আর সে জানবে না। তাই আর কি বলা মুশকিল কিভাবে কোথায় পরিবর্তন হয়েছে। মিন্টু এসব চিন্তাভাবনা করতেছে আর হাঁটাহাঁটি করছে। এমন সময় তার মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। মেসেঞ্জারে প্রবেশ করতেই দেখতে পেল সেই সিআইডি অফিসারের পেজ থেকে মেসেজ এসেছে। আপনার হাতে আর 5 দিন সময় আছে। 5 দিন পর থেকে ট্রেনিং শুরু হবে। আপনি এই 5 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসেন, আর না আসতে পারলে আমাদেরকে জানিয়ে দেন। স্যার, আমি বাংলাদেশে চলে এসেছি। কবে জয়েন করতে হবে আমাকে একটু জানিয়ে দিবেন, আমি জয়েন করব। মিন্টু সিআইডি অফিসারদের সাথে কথাবার্তা বলছে। এমন সময় পেছন থেকে কে যেন মিন্টুর কাঁধে হাত রাখলো। মিন্টু পেছনে তাকাতেই দেখতে পেল তার বন্ধু পারভেজ তার কাঁধে হাত রেখেছে। মিন্টু পারভেজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে পারভেজ, তুই? যাক, এতদিন পর একটা অন্তত বন্ধু ছাড়া পেলাম। বাকি বন্ধুরা তো মনে হয় চলে গেছে প্রবাসে। আর তুই বসে আছিস কেন দেশের মাটিতে? প্রবাসে চলে যা। প্রবাসে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ হচ্ছে আমি দেশের মাটিতে ভালো ইনকাম করতে পারতেছি। তুই আর প্রবাসী না গিয়ে দেশের মাটিতে ভালো ইনকাম করার সোর্স বের কর, তাহলে দেখতে পারবি তোর আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই। পারভেজ এইসব কথাবার্তা বলতেছে। এদিকে মিন্টু পারভেজের সাথে কথাবার্তা বলতে বলতে চলে আসলো নদীর পাড়ে। দুই বন্ধু নৌকায় উঠে নৌকা চালাচ্ছে আর টুকটাক কথা বলছে। এমন সময় মিন্টু পারভেজকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
পারভেজ, রূপার কি খবর? তার সাথে কি তোর আর কথা হয় নাই কখনো? না, কথা হয় নাই আর। তবে আমি খোঁজ নিয়েছি, জানতে পারছি যে তুই চলে যাওয়ার কয়েক মাস পর সে নাকি তার আব্বুর কাছে লন্ডনে চলে গেছে। ওইখানে গিয়ে নাকি একটা কলেজে ভর্তি হয়েছে, এখন মনে হয় ডাক্তার হয়ে গেছে। রূপার তো ব্রেন ভালো ছিল এবং সায়েন্সের স্টুডেন্টও ছিল। ও আচ্ছা, তুই কি রূপার সাথে কথা বলিয়ে দিতে পারবি আমাকে একটু? আসলে তাকে অনেকদিন ধরে দেখি না তো, তাই আর কি কথা তার মনে পড়ছে, বা তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। আমি নিজে যদি কথা বলতে পারতাম তাহলে কি তোকে বলতাম? কখনোই বলতাম না। তুই এক কাজ কর, রফিক স্যারের সাথে যোগাযোগ কর। রফিক স্যারের কাছে হয়তো রূপার আব্বুর নাম্বার আছে, কারণ আমি 1 বছর আগেই রফিক স্যারের কাছে থেকেই এই তথ্যগুলো জানতে পেরেছি। আচ্ছা চল, রফিক স্যারের সাথে দেখা করে আসি আর ইনফরমেশনও জেনে আসি। পারভেজ আর মিন্টু চলে আসলো রফিক স্যারের বাসায়। এসে দেখে রফিক স্যার বাইরে বসে খবরের কাগজ পড়ছে। মিন্টুকে দেখে রফিক স্যার উঠে দাঁড়িয়ে মিন্টুকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আরে মিন্টু, এত বছর পর দেশের মাটিতে পা রেখেছো, যাক ভালো হয়েছে। তোমাকে দেখে আমারও ভালো লাগলো। অনেক দিন ধরে ইচ্ছে করছিল তোমার সাথে কথা বলার, আজকে আর ইচ্ছাটা পূরণ হয়েছে। স্যার, আপনার শরীরটা ভালো আছে তো? সে 4 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলাম প্রবাসে, আজকে ফিরলাম। হ্যাঁ, আমার শরীর ভালো আছে। তোমার শরীর কেমন আছে? আর একবার চলে এসেছো নাকি আবারও চলে যাবে? এখনো শিওর দিয়ে বলতে পারতেছি না যে দেশে থাকবো নাকি চলে যাব। তবে 3 মাসের ছুটি নিয়ে এসেছি, 3 মাস যেতে থাকুক, এরপর না হয় ভেবেচিন্তে দেখা যাবে এখানে থাকবো নাকি আবারও বাইরে চলে যাব কয়েক বছরের জন্য। 4 বছর দেশে থেকে এসেছো, আর তুমি তো একাই। তোমার তো আর কোনো ভাই বোন নেই যে তাদের বিয়ে দিতে হবে, ঘর আরও বড় করতে হবে? তোমার আর যাওয়ার দরকার নেই, দেশে থেকো। কোনো কিছু একটা করতে পারো কিনা যদি অর্থ তোমার কাছে থেকে থাকে। স্যার, অর্থ থাকলে কি আর বলতাম যে আবার যাব? অর্থ নেই, এটার জন্যই তো বলেছি চিন্তা ভাবনা আছে আবার যাওয়ার। হ্যাঁ দেখো, এটা তোমার সিদ্ধান্ত। স্যার, আপনার কাছে একটা জিনিস চাইবো, দিতে পারবেন? কী জিনিস বলো? যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই। স্যার, আপনার কাছে কি রূপার নাম্বার আছে? থাকলে আমাকে একটু দিতেন। আসলে তার সাথে সেই 4 বছর আগে কথা হয়েছিল, এখন আর কথা হয় নাই এই 4 বছরের মধ্যে। ও আচ্ছা, তবে মিন্টু, আমার কাছে তো এখন নাম্বার নেই। 1 বছর আগে নাম্বার ছিল, তখন পারভেজ এসে তো জিজ্ঞেস করে গিয়েছিল। পারভেজ জিজ্ঞেস করে যাওয়ার পর আমার ফোনটা রাতের বেলা চুরি হয়ে যায়। চোরকে আর ধরতে পারিনি, ফোনও পাইনি। পরে আর কি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এখন যাদের সাথে যোগাযোগ করতে পারছি তো করছি, কিন্তু রূপার সাথে যোগাযোগ করতে পারি নাই। তার নাম্বার আমার ডায়েরিতে লেখা নাই, থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারতাম। ও আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে এখন আমরা যাই, আবারও পরে এসে আপনার সাথে দেখা করব। এই বলে মিন্টু আর পারভেজ ওইখান থেকে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 6টি দিন। মিন্টু সিআইডি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন অফিসার আসলো। সবাইকে ঢোকানোর পর মিন্টুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কাগজপত্র কোথায়? তোমাকে কি কাগজপত্র দেওয়া হয় নাই? আসলে স্যার, আমি প্রবাসে ছিলাম, তখন আপনাদের এক অফিসারকে দিয়ে আবেদন করিয়েছিল। ওনার কাছেই সব কিছু আছে, আমার কাছে কিছুই নেই। আপনাদের ফেসবুক পেজে আমি মেসেজ দিয়েছিলাম এবং সব কিছুই খুলে বলেছি। ও আচ্ছা, তুমি সেই ব্যক্তি যার কথা ইব্রাহিম আমাকে বলেছিল। ভিতরে আসো, তোমার কাগজপত্র ভিতরে রয়েছে। তোমার নাম মিন্টু আর তোমার বাবার নাম দেলোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। মিন্টু অফিসের ভেতরে চলে আসলো। মিন্টুর কাছে কাগজপত্র দিয়ে দিতেই সবার সাথে লাইনে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর মিন্টু বলতে লাগলো, ভাই, এখানে কি কি ট্রেনিং হবে আপনারা জানেন নাকি? যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু বলবেন, আমার জন্য খুব ভালো হতো বললে। ওই যে সব থেকে নিচের যে কাগজটা আছে, ওই কাগজে সব কিছুই লেখা আছে। এখানে কি কি ট্রেনিং করতে হবে এবং কতদিন ট্রেনিং করতে হবে। ছেলেটার কথা শুনে
মিন্টু একেবারে শেষের কাগজ বের করে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর মিন্টু বুঝে গেল কী কী ট্রেনিং করতে হবে এবং কতদিন করতে হবে। এই সব কিছু বোঝার পর মিন্টু বলতে লাগলো, ও আইসি, তার মানে আজকেই 2টা পরীক্ষা নেবে? মিন্টু এসব কথাবার্তা বলতে চেয়ে বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই তাদের ট্রেনিং শুরু হয়ে গেল। মিন্টু প্রথম ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছে, দ্বিতীয় ট্রেনিংয়ে সেকেন্ড হয়েছে। ট্রেনিং শেষ করে মিন্টু বসে আছে, এমন সময় অফিসার এসে বলতে লাগলো, তোমরা যারা এখানে এসেছো এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তারা এদিকে চলে আসো এবং তোমরা আজকে বাসায় গিয়ে তোমাদের সকল কিছু নিয়ে চলে আসো। এখানে আগামী 6 মাস তোমাদের ট্রেনিং দেওয়া হবে। 6 মাস ট্রেনিং দেওয়ানোর পর তোমাদেরকে আলাদা আলাদাভাবে মিশনে পাঠানো হবে, যাতে তোমরা মিশন সম্পর্কে কিছু বুঝতে পারো আর জানতে পারো। মিন্টু অফিসারদের সাথে কথা বলে ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো বাসায়। এসে তার লাগেজপত্র গোছাতে লাগলো। মিন্টুকে লাগেজপত্র গোছাতে দেখে তার আম্মু বলতে লাগলো, মিন্টু, তুই লাগেজপত্র গুছিয়ে কোথায় যাইতেছিলি? মাত্র কয়েকদিন হয়েছে দেশে এসেছিস, আর তুই এক্ষুনি কোথায় চলে যাচ্ছিস? আম্মু, আমি আবারও প্রবাসে চলে যাচ্ছি। প্রবাস থেকে বস ফোন দিয়েছিল, বলেছে যে আজকে রাতে ফ্লাইটে চলে যাওয়ার জন্য। বস টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে আমাকে। আমি এখন কম্পিউটারের দোকান থেকে উঠিয়ে নিব। এটা আবার কেমন কথা? তুই এটা কি বলতেছিস? এটা কিন্তু একদম ঠিক না মিন্টু। তুই মাত্র কয়েকদিন হয়েছে দেশে এসেছিস, আর তুই তো বলেছিলি অনেকদিন থাকবি দেশে, তাহলে আজকে চলে যাচ্ছিস যে? আম্মু, আমি যেখানে কাজ করি সেখানে লোকের শর্ট পড়ে গেছে। যারা ওইখানে কাজ করে তারা সবগুলো মেশিন চালাতে পারতেছে না, কারণ একজনের মেশিন 3টা করে 3টা মেশিন সামলাতে হিমশিম খেয়ে যায়। এখন বস আমাকে ফোন দিয়েছে, বলেছে যে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আচ্ছা, আমি তোর আব্বুকে বলতেছি তোকে পৌঁছে দিয়ে আসার জন্য গাড়ি করে। কাউকে বলতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে মিন্টু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওইখান থেকে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলো। বাসে উঠে বসে আছে, এমন সময় তার ফোনে মেসেজের শব্দ শুনতে পেল। মেসেজের শব্দ শুনে মিন্টু দেখতে লাগলো কি মেসেজ এসেছে। মেসেজটা পড়ে মিন্টু মনে মনে কিছুটা খুশি হলো। তবে আরও অনেকগুলো ট্রেনিং আছে, ওই ট্রেনিংগুলো কতটা কঠিন হবে বা সহজ হবে এটা বলতে পারে না মিন্টু। চুপচাপ বাসে বসে রইল। বেশ কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ 4.5 ঘন্টা পর মিন্টু চলে আসলো ঢাকা, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই এত দেরি হয়েছে। সিআইডি অফিসের সামনে এসে তার লাগেজপত্র গোছাতেই ভেতরে ঢুকতে দিল। মিন্টু ভেতরে ঢুকে অফিসার নাইমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি তো ট্রেনিং দিয়েছিলাম আর বলেছে যে সব কিছু নিয়ে চলে আসার জন্য। আমি সব কিছু নিয়ে চলে এসেছি। আমাদের থাকার ব্যবস্থা কোথায় করা হয়েছে একটু যদি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। ওই যে ওইখানে তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর তুমি যে প্রবাস থেকে আবেদন করেছিলে, আমার ভাইও এই রকম অবস্থা করেছিল, কিন্তু সে ট্রেনিং করে টিকতে পারে নাই, তাই আর কি তাকে পরে আবার প্রবাসে চলে যেতে হয়েছে। তবে তুমি প্রথম 2বার ফার্স্ট হয়েছো, আশা করি বাকিগুলোতেও তুমি টিকে থাকতে পারবে। মনকে শক্ত রাখবে, মন ভেঙে যেতে দিবে না, আর বলবে যে তুমি এই কাজটা পারবে। জি স্যার, আমি পারবো সবগুলো ট্রেনিং কমপ্লিট করতে। এখন তাহলে আমি যাই, আর কালকে থেকে তো রেগুলার ট্রেনিং করতে হবে। কালকে থেকে রেগুলার ট্রেনিং না, রেগুলার ট্রেনিং হচ্ছে 19 তারিখ থেকে হবে। এই যে 19 তারিখের মধ্যে যারা ফার্স্ট হবে তাদেরকে রাখা হবে চাকরির জন্য, আর যারা ফার্স্ট হবে না তাদেরকে বের করে দেওয়া হবে 19 তারিখে, এবং এখনই বের করে দেওয়া হচ্ছে। তুমি তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ স্যার, আমি দেখেছি সকালবেলা অনেকজনকে বের করে দেওয়া হয়েছে। নাইম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো অফিসের ভিতরে। অন্যদিকে মিন্টু রুমে গিয়ে দেখে অনেকজন শুয়ে আছে। মিন্টুকে দেখে একটা ছেলে বলতে লাগলো, আপনি তো প্রবাস থেকে আবেদন করেছিলেন, তাই না? আপনি এত বছর প্রবাস থেকেও কিভাবে এত ভালো ট্রেনিং করতে পারেন? আপনি কি প্রবাসে জিম করেছেন নাকি? জিম করলেই হয় না, আর আমি জিম করি নাই। আমার মনকে বলেছিলাম যে
আমি এই কাজটা পারবো, তাই আমার মন আমাকে জিতিয়ে দিয়েছে। মনকে শক্ত করে ধরে রাখতে হবে। যদি শক্ত করে রাখতে পারো তাহলে যে কোনো কাজ জিতে যেতে পারবে। হ্যাঁ, আমরাও আপনার মতোই ট্রাই করেছিলাম। আল্লাহর রহমতে আমরাও ফার্স্ট হয়েছি। তবে বাকিগুলোর ফার্স্ট হতে পারলেই কোনো রকম টিকে যেতে পারবো। মিন্টু এবং ছেলেগুলো এইসব কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর মিন্টু ছেলেগুলোর পাশে শুয়ে পড়ল। ফোনটা হাতে নিতেই তার মনে পড়ে গেল সে তো তার আব্বু আম্মুকে বলে এসেছে যে সে আবারও বিদেশ চলে যাবে। এখন যদি কেউ ফোন দেয় তাহলে তো এই নাম্বারে ফোন চলে আসবে। তাই মিন্টু ফোন থেকে সিম কার্ডটা খুলে রেখে দিল। এটা দেখে ছেলেটা আবারও বলতে লাগলো, কি ভাই, আপনি সিম খুলে রেখে দিলেন কেন? কোনো সমস্যা নাকি? আসলে তেমন কোনো সমস্যা না। আমি বাসায় বলে এসেছি যে আমি আবারও প্রবাসে চলে যাইতেছি। বস বলেছে যাওয়ার জন্য এবং টিকিটও কেটে দিয়েছে। এখন যদি আমার কোনো আত্মীয় স্বজন বা আব্বু আম্মু কেউ ফোন দেয় এই নাম্বারে, তাহলে তো ফোন রিং হবে। তখন তো তারা বুঝবে যে আমি যাই নাই। তার জন্যই আর কি সিমটা খুলে রেখে দিলাম এখন। আপনার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এই রকম বুদ্ধি কোথায় নিয়ে ঘুমান? আমাদেরকে একটু দিন তো। মিন্টু ছেলেটার কথা শুনে মুচকি একটা হাসি দিল, কিন্তু কিছু বলল না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার মামা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার মামা বলতে লাগলো, কিরে মিন্টু, তুই কি আর আসবি না নাকি? ওইখানে চাকরি পেয়ে গেছিস নাকি 3 মাস পর আবার আসবি? মামা, চিন্তা ভাবনা তো করতেছি, যাব না। চাকরি আশা করি কনফার্ম হয়ে যাবে, কারণ 2টা ট্রেনিং করেছি। এই 2টা ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে আমার। মিন্টু এসব কথাবার্তা বলতেছে তার মামাকে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ফোনটা কেটে দিয়ে চলে আসলো বাইরে। এসে তাকে অনেক লোক সিভি জমা দিয়েছিল, তাদেরকে ভেতরে ঢুকাচ্ছে। বেশ কিছুক্ষণ তাদেরকে ভেতরে ঢুকানোর পর মিন্টু পাশের একটা ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার নাম তো শাওন, আমাদের সাথে ট্রেনিং দিয়েছিলে সকালবেলা। তুমি কি মনে করো এখানে কি আমাদের চাকরিটা হয়ে যাবে নাকি চাকরিটা হবে না? আমি এতটা শিওর দিয়ে বলতে পারতেছি না চাকরিটা হবে নাকি হবে না। আমার মনে হয় না এই চাকরিটা হবে, কারণ এই চাকরির পেছনে অনেক মানুষ পড়ে আছে। দেখেন তো, হাজার হাজার মানুষ এখনো আসতেছে। আসলে তো আর হবে না, বাকি কাজগুলো তো পারতে হবে। ওইগুলো পারলে এরপরে তারা কাজ করতে পারবে। মিন্টু শাওনের সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো আবারও সেই রুমের ভিতরে। এসে বসে রইল। রাত 11টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে যেই ঘুমাতে চলে যাবে, এমন সময় নাইম বলতে লাগলো, এখন তো তোমরা গিয়ে ঘুমিয়ে পড়বে। এখন তোমাদের ঘুমাতে চলবে না, তোমাদেরকে এখন ট্রেনিং করতে হবে। বেশ কিছুক্ষণ রেস্ট করো, এরপরে 1-1.5 ঘন্টা ট্রেনিং করে তখন ঘুমাবে। শরীর ক্লান্ত থাকবে, ঘুমটাও ভালো হবে। নাইম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর আবারও এসে তাদের ট্রেনিং দিতে লাগলো। রাত 12:45 পর্যন্ত ট্রেনিং নিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিল। সবাই রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। রুমের ভিতরে প্রবেশ করলো নাইম আর বলতে লাগলো, এত ঘুমালে তো চলবে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ট্রেনিং করতে হবে। নাইমের কথা শুনে সবাই উঠে চলে আসলো মাঠে। লাইন ধরে দাঁড়িয়ে গেল, কারণ 1600 মিটার দৌড় দিতে হবে এখন। মিন্টু এবং বাকি সবাই দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সর্বপ্রথম হয়েছে মিন্টু। নাইম মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশা করি মিন্টু তুমি খুব ভালো পারফরমেন্স করছো এবং স্যারেরা তোমাকে খুব ভালো একজন অফিসার বানাবে। মনোযোগ দিয়ে ট্রেনিংগুলো করতে থাকো। তোমার এত মনোযোগ দেখলে স্যার এমনিতেই তোমাকে ভালো একটা চাকরি দেবে। স্যার, আমি চেষ্টা করি সবসময় ভালো পারফরমেন্স করার জন্য। আশা করি এখন থেকে ভালো পারফরমেন্স করব। মিন্টু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো সেই রুমে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও নতুন একটা ট্রেনিংয়ে নেমে পড়লো। সারাদিন ট্রেনিং করার পর রাতে হাত পা নাড়াতে পারছে না কেউ। মিন্টু বলতে লাগলো,
শাওন, শরীরের কন্ডিশন কি? ট্রেনিং চালিয়ে যেতে পারবে নাকি আর কাজ করার কোনো ইচ্ছে নেই? কাজ করার ইচ্ছা থাকবে না কেন? অবশ্যই ইচ্ছা আছে। আগে কখনো এইরকম ভাবে ট্রেনিং করা হয় নাই তো, এটার জন্য শারীরিক এইরকম কন্ডিশন। তবে আমি আমি মনে করি যে আর 2-1 দিন করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমিও চিন্তা ভাবনা করলাম এটাই, আর 2-1 দিন করলে শরীর একদম পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে। সবাই টুকটাক কথাবার্তা বলতেছে। এমন সময় রুমের ভেতরে প্রবেশ করলো নাইম। মিন্টু নাইমের হাতের দিকে তাকিয়ে দেখে নাপা ট্যাবলেট নিয়ে এসেছে। নাইম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই নাপা ট্যাবলেটটা খেয়ে নিবে, না হলে তোমাদের জ্বর চলে আসবে। আজকে অনেকগুলো ট্রেনিং করেছো, এখন প্রতিদিন ট্রেনিং না করতে পারলে তোমাদের অসুবিধা হবে। আমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা একটু ট্রেনিংও বাদ পড়ে গেলে তোমরা আর চাকরিটা নিতে পারবে না। তার জন্য বলতেছি যে তোমরা ওষুধটা খেয়ে নিও। নাইম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর মিন্টু নাইমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, শুধু কি এরকম দিলেই হবে? আমাদের পিছনে তো আরও খরচ করতে হবে। আমার তো এখন জ্বর চলে এসেছে, আগে কখনো এরকম হয় নাই, আজকে এরকম হয়েছে। জ্বর কি হবে, কি করব? তেমন বেশি কিছু করতে হবে না, একটা নাপাকে খেয়ে নাও, আশা করি ঠিক হয়ে যাবে শরীর। আর কালকে বা পরশু যদি করে তাহলে তোমার শরীর তোমাদের নিজের কন্ট্রোলে চলে আসবে, যখন তখন যা ইচ্ছে করতে পারবে। নাইম এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো তার রুমে। নাইম তার বড় স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমাদের তো ভালো কয়েকজন অফিসাররা লাগবে। আপনি তো প্রত্যেকবার কয়েকজন অফিসার সিলেক্ট করে তাদেরকে নিয়ে যান। আমি দেখে আসলাম, এখানে যতজন আছে তাদের মধ্যে থেকে গুণে 10 জন লোক বের করেছে। তারা একটু মোটামুটি ট্রেনিংগুলো বুঝে এবং ভালোভাবে করতে পারে। নাইম, সব কিছু দেখলে হবে না, আরও অন্য দিক দেখতে হবে। শারীরিক মানসিক সব দিক থেকে সে পারফেক্ট নাকি পারফেক্ট না এসব বুঝতে হবে। হ্যাঁ স্যার, এটা তো অবশ্যই বুঝতে হবে। তবে আমি যা দেখলাম, আশা করি এই 10 জন আপনার সিলেক্ট করা হবেই হবে, কারণ এই 10 জনের মধ্যে শারীরিক মানসিক সব দিক থেকেই শক্তি আছে। আশা করি আর যদি শক্তি নাও থাকে তাহলে অন্য ব্যবস্থা করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেওয়া হবে। নাইম এইসব কথাবার্তা বলতেছে তার স্যারের সাথে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল প্রায় 2 মাস। এই 2 মাসের মধ্যে মিন্টু খুব ভালোভাবেই ট্রেনিং করেছে। ট্রেনিং শেষ হওয়ার আর 1 মাস রয়েছে। নাইম মিন্টুর সামনে দাঁড়িয়ে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমি তোমার প্রতিভা দেখেছি, তোমার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। ভালো একজন অফিসার হতে পারবে। এখন এটা তোমার ইচ্ছা, তুমি ভালো একজন অফিসার হবে নাকি অফিসার হয়েও মানুষের কাছ থেকে ঘুষ খাবে, কোনটা? স্যার, গরিব হতে পারি, তবে নিজের বিবেক এবং সব কিছুই আছে। আশা করি কখনোই ঘুষ খাবো না। মিন্টু এসব কথাবার্তা বলতেছে নাইমের সাথে। অন্যদিকে নাইম মিন্টুর সাথে কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 6টি মাস। এই 6 মাসে মিন্টু ট্রেনিং করে ভালো একজন সিআইডি অফিসার হয়েছে। মিন্টু বসে আছে তার কেবিনে। এমন সময় ফয়সাল আসলো। মিন্টুকে বসে থাকতে দেখে ফয়সাল বলতে লাগলো, মিন্টু, আমাদের নতুন একটা মিশন দিয়েছে, এই মিশনটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে আশা করি অনেক সময় লাগবে। মিশনটা কোথায় হবে আর কতদিনের সময় দেওয়া হয়েছে অফিস থেকে? অফিস থেকে 6 মাসের সময় দেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে, একজন আসামি জেল থেকে পালিয়ে ছদ্মবেশ ধারণ করে তার মুখের প্লাস্টিক সার্জারি করে নিয়েছিল। এখন তাকে চেনা যায় না। এটার জন্য স্যার আমাদের 6 মাস সময় দিয়েছে। এই 6 মাসের মধ্যে যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। আসামির ছবি, নাম এবং অন্যান্য সকল যাবতীয় যেসব ডকুমেন্টস আছে ওই সব ডকুমেন্টস আমাদের কাছে নিয়ে আসো। এরপরে দেখতেছি কোনটা কাজে লাগাতে পারি। মিন্টু ফয়সালের সাথে এইসব কথাবার্তা বলতেছে। এইদিকে ফয়সাল মিন্টুর সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো বাইরে। কয়েকজন অফিসারের সাথে কথা বলে কিছু তথ্য নিয়ে আসার জন্য চলে গেল সেই আগের অফিসে। গিয়ে সকল যাবতীয় তথ্য বের করতে লাগলো।
বেশ কিছুক্ষণ সকল যাবতীয় তথ্য এবং ইনফরমেশন নিয়ে চলে আসলো মিন্টুর কাছে। এদিকে মিন্টু একটা একটা করে কাগজপত্র এবং বাকি যা কিছু ছিল ওইগুলো দেখতে লাগলো। তানভীর, একটু এদিকে দেখে যাও তো। তুমি তো অনেক পুরনো একজন অফিসার, আমাকে কিছু তথ্য এনে দাও। জি স্যার, বলেন কি তথ্য লাগবে আপনার? আমি আপনাকে তথ্য এনে দিতেছি। এই লোকটার নাম তো রেজাউল, এর আসল নাম কি এটাই নাকি আর অন্যান্য নাম আছে? আসামি হওয়ার পর বা আগে? আসামি হওয়া আগে রেজাউল নাম ছিল, তবে তার আইডি কার্ড একটা দুটো ছিল না। আমরা তার আইডি কার্ড পেয়েছিলাম প্রায় 10টার মতো। সে বিভিন্ন নাম দিয়ে ছদ্মবেশে আইডি কার্ড বানিয়ে ফেলতো টাকা দিয়ে, এরপরে বিভিন্ন এলাকায় গিয়ে থাকতো। সেসব এলাকায় থেকে এসেছে এইসব এলাকার আইডি কার্ড আমাদের কাছে আছে। সবগুলো আইডি কার্ড বের করে টেবিলের উপরে রাখো আর ব্যাগ নিয়ে আসো। তানভীরকে বলতেই তানভীর একটা ম্যাপ আর আইডি কার্ডগুলো সাজিয়ে রেখে দিল। এদিকে মিন্টু টেবিলের সামনে দাঁড়িয়ে ঠিকানাগুলো মার্ক করতে লাগলো। বেশ কিছুক্ষণ মার্ক করার পর মিন্টু যে তিনজন সহকারে তাকে কাজ দেওয়া হয়েছে তাদের নিয়ে টেবিলের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, এই দেখো তোমরা, এই আইডি কার্ডগুলো এই এলাকাগুলোর জন্য বানিয়েছে। এই এলাকাগুলোতে যাইতে হলে মাঝখানে একটা জঙ্গল আছে, পরিত্যক্ত জঙ্গল। সরকার তো বলে দিয়েছে এটা পরিত্যক্ত জঙ্গল। তোমরা কি আগে কখনো এই জঙ্গলের ভিতরে গিয়ে বিশ্বাস করেছো নাকি এই জঙ্গলে আশেপাশে কখনো যাওয়া হয় না? স্যার, আজ পর্যন্ত এই জঙ্গলের ভিতরে আমরা যাইনি, কারণ এখানে কোনো মিশন হয় নাই। সরকার চারিদিক থেকে দেয়াল ঘিরে দিয়েছে অনেক কিছু করে। আমার মনে হয় না এটার ভিতরে দেওয়া থাকে। শুনে আছি তারা এসব জায়গায় বসবাস করে। আর তুমি যেহেতু বলতেছো জায়গাটা উঁচু করে দেওয়া হয়েছে দেওয়াল দিয়ে, তার মানে বোঝা যাচ্ছে শত্রু এই জঙ্গলের ভিতরে অবশ্যই আছে। আমি বড়সড় গাছ থেকে অনুমতি নিয়ে এরপরে এই জঙ্গলের ভিতরে ঢুকবো কালকে। স্যার, আপনার একা যাওয়ার দরকার নেই। তার সাথে ভালো হবে আরো কয়েকটা দিন পর আমরা সবাই একেবারে যাই। আচ্ছা, আর কয়েকটা দিন পর না হয় একেবারে যাবো। মিন্টু এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর মিন্টু চলে গেল ওইখান থেকে। তার বাসায় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিন্টুর বন্ধু বলতে লাগলো, কিরে মিন্টু, কেমন আছিস? তোর কাজ কেমন চলতেছে? এই তো ভালো আছি, আর কাজকর্ম খুব ভালো চলতেছে। তোর কি খবর? তুই কি চাকরি বাকরি করবি না নাকি? চাকরি করলে চলে আয়, সেদিন কি তুই অবশ্যই সিআইডি অফিসে যেতে পারবি। আরে, আমার আর ওইসব কাজের দরকার নেই। আমি এখন যেটা করতেছি এটা করেই খুব ভালো আছি। তোকে একটা কথা জানানোর জন্য কল দিয়েছি। আসলে রূপা দেশে আসতেছে, প্রায় 9 বছর পর দেশে আসতেছে রূপা। তবে আমি যেই কথাটা জানতে পারছি এই কথাটা সত্যি নাকি মিথ্যা এটা জানি না। কি কথা জানতে পারছি একটু খুলে বল। আসলে মিন্টু, আমি জানতে পারছি যে রূপার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে একটা বিজনেসম্যান ছেলের সাথে। ছেলেটার নাকি আমেরিকায় কয়েকটা বিজনেস আছে, আর ছেলেটা বাংলাদেশি। ও আচ্ছা, বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে আর আমি কি করবো? ওর জন্য তো অনেক অপেক্ষা করছিলাম, 9টা বছর অপেক্ষা করেছি। আর অপেক্ষা করতে পারবো না। ও দেশে আসুক, তার বিয়ে হয়ে গেলে পুরোপুরি আমি বিয়ে করে নেবো। হ্যাঁ, এটা একদম ভালো সিদ্ধান্ত নিয়েছিস। সে আগামী 1 সপ্তাহের মধ্যে বাড়িতে চলে আসবে, সাথে তার পুরো পরিবার আসবে। তবে তুই কি আগে দেখা করবি নাকি ওর বিয়ের দিন দেখা করবি? চিন্তা ভাবনা আছে তোর গায়ে হলুদের দিন দেখা করবো। ওর জন্য তুই সাহায্য লাগবে। আমার যেহেতু ওর সাথে আগে সম্পর্ক ছিল, তো আমারও তো একটা দায়িত্ব আছে। আমি ওর স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিয়ে এরপরে বিয়ে ঠিক যাবো। আচ্ছা, রূপা দেশে আসুক, এরপর তার সাথে কথাবার্তা বলে তার কাছ থেকে কোনো রকম কিছু ইনফরমেশন আর তার অভিযানের ছবি নিয়ে তোকে পাঠিয়ে দেবো। আর যেদিন আসবে ওই দিন আমি তোকে অবশ্যই কল দিব।
আমার গুপ্তচর বলেছে যে রেজাউল মানে যে আসামিকে ধরার কথা আমাদেরকে বলা হয়েছে, সে আসামি নাকি ছদ্মবেশ ধারণ করে একটা মেয়েকে বিয়ে করতেছে, তাও আবার এই এলাকার। তবে এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমরা তাকে ধরতে পারবো এই বিয়ের মাধ্যমে। কিন্তু কবে বিয়ে হবে, কিভাবে হবে, কোথায় হবে, এসব কিছুই বলে নাই। তার নাকি এসব জানা নাই। তুমি একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে এরপর আমাকে জানাও কথাটা সত্যি নাকি মিথ্যা। যদি সত্যি হয় তাহলে এই এলাকায় এই কয়েকটা দিনে কয়টা বিয়ে হচ্ছে সব বিয়েতে আমরা যাব। স্যার, কয়েকদিন পর বিয়ে হবে। যাদের হয়েছে তাদের কথা বলতেছি, না হবে বলতেছে সে, কিন্তু কতদিন পর হবে তার এটা জানা নেই। না জানা থাকলে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাব? তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, অবশ্যই সে জানতে পারবে। মিন্টু এসব কথাবার্তা বলছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর তানভীর চলে গেল ওইখান থেকে বাইরে। তার গুপ্তচরকে ফোন দিল। এদিকে তানভীরের গুপ্তচর বলতে লাগলো, স্যার, আপনি যে লোকের কথা বলছেন ওই লোকের ফেস এবং সে কাকে বিয়ে করছে এইসব আমার কাছে নাই। তবে আমার এক বন্ধু আছে, তার কাছে ছবি এবং কিছু ভিডিও আর কার সাথে বিয়ে হচ্ছে সেইখানে সব কিছু দেওয়া আছে এবং সে বলতেও পারবে। তাহলে তার কাছ থেকে নিয়ে আসো তথ্যগুলো, কারণ তুমি তো জানো সে কত বড় আসামি। গত কয়েক বছরে কতগুলো খুন করেছে। এখন যদি আমরা তাকে না ধরি, সে যদি ওই মেয়েকে বিয়ে করে নিয়ে তাকেও মেরে ফেলে, তখন আমরা কি জবাব দিব বস? কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যাতে খুব তাড়াতাড়ি এই লোকটাকে ধরে ফেলতে পারি, সেই আদেশ দিয়েছে। এখন ক্রসফায়ার হোক বা সামনাসামনি ধরা হোক, একভাবে ধরে নিয়ে আসতেই হবে, স্যার বলে দিয়েছে। আচ্ছা স্যার, আমি তার কাছ থেকে নিয়ে আসতেছি। তবে সে টাকা চাইবে আমার কাছে। এখন টাকা নেই আপনার কাছে। যদি টাকা থাকে তাহলে আপনি আমাকে কিছু টাকা পাঠান, আমি তাকে টাকা দিয়ে এরপর নিয়ে আসতেছি সব কিছু। টাকা নিয়ে চিন্তা করো না, আমি টাকা পাঠাচ্ছি। তুমি সকল ইনফরমেশন জোগাড় করে দাও, তাহলেই হবে। আমি তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিতেছি। আশা করি এই টাকা দিয়ে তুমি কাজ সেরে নিতে পারবে। হ্যাঁ তানভীর ভাই, এই টাকা দিয়ে আমি পুরো কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। আপনি আমাকে কালকে সকাল অবধি টাইম দেন, আমি কালকে সকালে আপনার কাজটা কমপ্লিট করে দিব। ঠিক আছে, তুমি তাহলে কালকে সকালে আমাকে সকালে ইনফরমেশন পাঠিয়ে দিবে। এমনকি আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে তানভীর ভাই। এই বলে তানভীর কলটা কেটে দিল। মিন্টু তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানভীর, সে কি তোমাকে সকল ইনফরমেশন দিতে পারবে নাকি দিতে পারবে না? যদি না দিতে পারে তাহলে আমাকে বলো, আমি দেখি কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। সে আমাকে কালকে সকাল 10টার মধ্যে সকল ইনফরমেশন দিয়ে দিবে কার সাথে বিয়ে হবে। আর স্যার, ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তাকে ধরতে হবে। এত তাড়াহুড়ো করার কোনো কিছুই দরকার নেই। তাকে একবার পেয়ে গেলে পরে কী হবে, কী ব্যবস্থা করতে হবে, ওইগুলো আমি দেখে নেব। ঠিক আছে। মিন্টু তানভীরের সাথে কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো তার বাসায়। বিছানায় শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, মিন্টু রূপাদের বাড়ি থেকে তার চাচার বিয়ের কার্ড দিয়ে গেছে। সামনেই নাকি রূপার বিয়ে, আর তারা নাকি কালকে আসবে বিদেশ থেকে। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম রূপা আমাদেরকে ভুলেই গিয়েছে। তোমার কাছে কি রূপার নাম্বার আছে নাকি? থাকলে একটু ব্যবস্থা করে দিও তো আমাকে, আমি রূপার সাথে একটু কথা বলবো। না, রূপার নাম্বার নেই, তোর চাচার বিয়ে কার্ড দিয়ে গেছে। আচ্ছা, রূপা যদি বাড়িতে আসে কালকে, তাহলে ওর কাছ থেকে তার নাম্বারটা নিয়ে আমাকে দিও। আচ্ছা, দিবনে। মিন্টু তার আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 9টা। মিন্টু অফিসে এসে দেখে তানভীর কাজ করতেছে। তানভীরকে দেখে মিন্টু বলতে লাগলো, তানভীর, গুপ্তচর কি তোমাকে কিছু খবর জানিয়েছে? কার সাথে বিয়ে হবে আর ওই লোকটার ছবি পাঠিয়েছে নাকি? এখনও পাঠায়নি, তবে সে বলেছে যে 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। আমি তাকে ফোন দিয়েছিলাম, 1 ঘন্টা পর বলেছে পাঠিয়ে দেবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বললো 1 ঘন্টা পর পাঠিয়ে দেওয়ার জন্য। আর আমি একটা জায়গায় যাইতেছি,
যদি সে তোমাকে ছবি আর কার সাথে বিয়ে হচ্ছে ওই ইনফরমেশন পাঠিয়ে দেয়, তাহলে আমাকে ফোন দিয়ে সাথে সাথে জানাবি। বিশেষ করে যে মেয়েটার সাথে বিয়ে হচ্ছে ওই মেয়েটার নাম কি এটা আগে বলবে। আচ্ছা স্যার, যান। তাহলে আপনি যদি সে আমাকে ইনফরমেশন পাঠিয়ে দেয় তাহলে আমি আপনাকে জানিয়ে দেব। মিন্টু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে চলে আসলো তার এলাকায়। ছদ্মবেশ ধারণ করে চলে আসলো রূপাদের বাসায়। এসে দেখে রূপা ফিরে এসেছে। বাড়ি ভর্তি মানুষ, কারণ সামনে তো তার বিয়ে। মিন্টু এক পলক রূপাকে দেখে ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো আবারও অফিসে। মিন্টু অফিসে আসতেই তানভীর বলতে লাগলো, মিন্টু স্যার, গুপ্তচর এইমাত্র খবর জানিয়েছে যেই মেয়েটার সাথে বিয়ে হবে ওই মেয়েটার নাম হচ্ছে রূপা। আর এই দেখেন, এটা হচ্ছে আমাদের আসামি। আগামী শুক্রবার নাকি তাদের বিয়ে। তাহলে তার বেশি দেরি নেই। আজকে মাত্র শনিবার, আজ 6 দিন হাতে রয়েছে। এই 6 দিনের মধ্যে আমাদের তাকে ধরতেই হবে। যদি না ধরতে পারি তাহলে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে বড় স্যার। চিন্তা করবেন না আপনি, ইনশাল্লাহ তাদেরকে ধরে ফেলবো। মিন্টু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো বাইরে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তাভাবনা করছে। চলেন আমরাও দেখে আসি কি চিন্তাভাবনা করছে। এখন আমি কি করব? রূপার যদি ওই ছেলেটার সাথে বিয়ে হয়ে যায় তাহলে তো আমি আর কিছু করতে পারবো না। বিয়ে হওয়ার 10 মিনিটের আগেই আমাকে ওই আসামে ধরতে হবে। কিন্তু পরে রূপার কি হবে? মিন্টু এসব চিন্তাভাবনা করছে। বেশ কিছুক্ষণ এসব চিন্তাভাবনা করার পর আবারও চলে আসলো অফিসের ভেতরে। অন্যদিকে রূপা চলে আসলো মিন্টুদের বাসায়। মিন্টুর আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি গত 9 বছরে মিন্টু কি একবার বাড়িতে আসে নাই, নাকি ওইখানে বিয়ে করে ফেলেছে যে এত বছর বিদেশে থাকছে? মিন্টু তো আরও 4 বছর আগে বাড়িতে এসে এরপর আবার চলে গিয়েছিল। জরুরি কাজ ছিল তার জন্য। সে বলেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। ও আচ্ছা, আপনি এক কাজ করেন, মিন্টুকে আমার বিয়ের কথা জানানোর দরকার নেই। আমি আমার বিয়ের কথা আর তাকে জানাতে চাই না, কারণ সে আমার একবারও খোঁজ নেয়নি। খোঁজ নিয়েছিল তোমার, কিন্তু তোমাকে আর পায় নাই। গত পরশুদিনও আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে তোমার কথা। পরে আমি বলেছি যে সামনেই তোমার বিয়ে। সে আর তেমন কিছু বলে নাই, হয়তো মন খারাপ হয়ে গিয়েছিল। তোমার নাম্বারটা দিয়ে যাও, মিন্টু বলেছে যে তোমার সাথে কথা বলবে। আমি মিন্টুকে নাম্বার দিয়ে দিব, পরে তোমার সাথে কথা বলে নেবে। আচ্ছা, আমি আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি। মিন্টু যদি ফোন দেয় তাহলে আপনি নাম্বারটা দিয়ে দিয়েন, আর বলবেন যে 6 দিন বাকি আছে, যদি পারে তাহলে দেশে আসার জন্য এই 6 দিনের মধ্যে। আর যদি না পারে তাহলে দেশে আসার দরকার নেই, তার বিদেশে বলবেন বিয়ে করে ফেলার জন্য। আচ্ছা, আমি মিন্টুকে বলে দিব নে। রূপা মিন্টুর আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু রাতের বেলা ফোন দিল তার আম্মুকে। তার আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রূপার নাম্বারটা নিয়ে নিল। রাত প্রায় 11:45। রূপা মাত্র বিছানায় শুয়ে পড়েছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। রূপা কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিন্টু বলতে লাগলো, কি রে মুটকি, তোর খবর কি? মানে আপনি এসব কি আবল তাবল বলছেন? আর আপনি কে? আমাকে চেনেন নাকি যে আপনি এসব আবল তাবল বলছেন? তোকে না চিনলে কি আর মুটকি বলতাম? যাই হোক, কেমন আছিস? আর শুনলাম তোর নাকি বিয়ে। মিন্টু তুই? হ্যাঁ, আমি এখন তাহলে চিনতে পারছি। যাক, ভালো হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে। আন্টি কিছু বলেছিল নাকি তোকে? আমার কিন্তু আর 6 দিন বাকি আছে। এই 6 দিনের মধ্যে তুই যদি আসতে পারিস তাহলে এসে দেখা করে যাস, আর না আসতে পারলে ওইখানে বিয়ে করে ঘর সংসার করিস। আচ্ছা, তুই যেহেতু বলতেছিস তাহলে তো এটা করতেই হয়। আমি এখানে বিয়ে করে ঘর সংসার করে নিব। আর তোর সাথে একটু কথা আছে। তোর রুমের ভিতরে কেউ আছে নাকি? না, আমার রুমের ভিতরে কেউ নেই। তুই বল কি বলবি। আমি জানি না তুই কথাগুলো শুনে কি রিয়াক্ট করবি, তবে এখন বলবো না, ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিতেছি। তোর জামাই একজন। আশা করি আর বাকিটা বলতে হবে না। তবে একটা কথা মনে রাখিস, এই কথাটা কিন্তু তোর জামাইকে জিজ্ঞাসা করিস। তবে একটা কথা মনে রাখিস,
এই কথাটা কিন্তু তোর জামাইকে জিজ্ঞাসা করিস না, তোর জামাইকে জিজ্ঞাসা করলে সমস্যা হবে। আচ্ছা, তবে এটার মানে আমি তোর কাছ থেকেই জেনে নিব, মনে রাখিস। ফোন রাখ তাহলে এখন। এই বলে মিন্টু কলটা কেটে দিল। পরের দিন সকাল 11টা 15 মিনিট। মিন্টু বসে আছে, এমন সময় তানভীর এসে বলতে লাগলো, স্যার, ওই দিকের কি খবর? আপনি তো কোনো কিছুই করতেছেন না। তাকে আমরা কি ধরতে পারবো না নাকি হাতের মুঠোয় পেয়েও এত বছর পর? আরে তুমি তো চিন্তা করো না, তাকে আমি হাতের মুঠোয় পেয়ে গেছি অলরেডি। আমাদের তিনজনকে দায়িত্ব দিয়েছে, আমরা তিনজনেই দায়িত্ব পালন করব। আমি বিয়েতে যাব, আর তোমরা খাবার পারমিশন করার জন্য ছদ্মবেশ ধারণ করে ওয়েটার সাজবে। আমি ওই দিক দিয়ে সব কিছু ঠিক করে ফেলেছি, এখন শুধু ছদ্মবেশ ধারণ করে থাকার অপেক্ষায়, আর তাকে ধরার অপেক্ষায় থাকবো আমরা। ঠিক আছে, তাহলে আমি অন্য আরেকটা কাজ ধরে ফেলি। এই কাজটা আপনি নিজে হ্যান্ডেল করেন, তবে খেয়াল রাখবেন যাতে সে ছুটে চলে না যায়। আরে তুমি চিন্তা করো না, যেই জিনিস আমার হাতে চলে এসেছে ওই জিনিস কখনোই কেউ নিতে পারবে না। মিন্টু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তার বাসায়। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 3টি দিন। বাড়িটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে রূপাদের। এই বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, সাজাবে না তো কী করবে। রূপা রাতে বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। রূপা কলটা রিসিভ করে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, সত্যি করে একটা কথা বলতো, তুই কি বাংলাদেশে এসেছিস নাকি এখনো বিদেশে আছিস? আমি তো বিদেশে আছি গত 9 বছর ধরে, তুই কি জানিস না নাকি? একদম মিথ্যে কথা বলবি না তুই। যদি বিদেশে থাকিস তাহলে তোর কাছে বাংলাদেশি নাম্বার কেন? আর বিদেশ থেকে তো বাংলাদেশি নাম্বারে কল দেওয়া যায় না, তুই কিভাবে কল দিচ্ছিস? আমি 5 বছর মেয়াদ নিয়ে একটা সিম কার্ড কিনে এরপরে বিদেশে এসেছি। এটার জন্য আমি বাংলাদেশে সিম দিয়ে কথাবার্তা বলতে পারছি। ও আচ্ছা, তুই কি আমার বিয়েতে আসবি না? তুই আসলে আমি অনেক খুশি হব। না রে, তোর বিয়েতে মনে হয় যেতে পারবো না, প্রচুর কাজের চাপ। তুই তো জানিস এই কাজের জন্য আমি তোকে সময় দিতে পারি নাই। আর কাউকে সময় দেওয়ার দরকার নেই, তুই তোর মতো থাক। আর কাউকে কখনো ফোন দিস না, আমাকে তো আর ফোন দিবি না, এই বলে দিলাম। ফোন রাখ তাহলে। এই বলে রূপা রেগে কলটা কেটে দিল। এদিকে মিন্টু বসে আছে আর মুচকি মুচকি হাসছে। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল আরও 2টা দিন। আজকে গায়ে হলুদ। মিন্টু সব কিছু দায়িত্ব নিয়েছে, ছদ্মবেশ ধারণ করে রূপাদের বাড়িতে সব কিছু ঠিকঠাক করছে। বেশ কিছুক্ষণ ঠিকঠাক করার পর বরের বাড়ি থেকে লোক আসলো। রূপার গায়ে হলুদ করানো হচ্ছে। মিন্টু দাঁড়িয়ে দেখছে আর মনে মনে বলছে, কালকে তোর তো বিয়ে হবে না, কিন্তু আমি চিন্তা করছি তোর বিয়ে কার সাথে হবে। তার সাথে তো হবে না, এখানে তো আত্মীয়র মধ্যে অন্য বড় কাউকে দেখতেছি না। যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে। এইসব চিন্তাভাবনা করতে করতে গায়ে হলুদ শেষ হলো। পরের দিন সকালে বিয়ের আয়োজন করা শেষ হয়েছে, রান্নাবান্না করা শেষ। মিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে রূপা মনমরা হয়ে তার রুমের ভেতরে বসে আছে। অন্যদিকে মিন্টু অপেক্ষা করছে সেই আসামি আসার অপেক্ষায়। অন্যদিকে তানভীর মিন্টুকে ইশারা দিয়ে বুঝিয়ে দিল যে কিছুক্ষণের মধ্যেই বরের বাড়ি থেকে লোক আসবে। মিন্টু সাবধান হয়ে গেল। প্রায় দুপুর 2:15 বরের বাড়ি থেকে লোক আসলো, সাথে বরও এসেছে। যেই ছবি দেওয়া হয়েছিল ওই ছবির সাথে পুরোপুরি মিলে গেছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কাজী এসে যেই বিয়ে পড়াতে যাবে, এমন সময় বিয়ে বাড়িতে সিআইডি অফিসারের 10 থেকে 15টা গাড়ি চলে আসলো। এইদিকে মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো রূপার বরের কাছে। রূপার বরের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি কি হয়ে গেল বুঝতেই পারল না। এইদিকে রূপা এবং বাড়ির সবাই অবাক। রূপার আব্বু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি আমার মেয়ের জামাইকে এভাবে ধরেছেন কেন? আমার মেয়ের জামাই কী করেছে যে আপনি এভাবে ধরেছেন? আপনার মেয়ের জামাই তো একজন মাস্তান আর সন্ত্রাস। গত 4 বছর ধরে জেল থেকে বাইরে ছিল, অনেক ধরার চেষ্টা করেছিলাম, আজকে ধরা পড়েছে। এই দেখেন সকল ইনফরমেশন। রূপার আব্বুকে সকল ইনফরমেশন দেখানো শেষ হতেই রূপার হবু জামাইকে ধরে নিয়ে চলে গেল তানভীর। এদিকে মিন্টু তার ছদ্মবেশ রূপ পরিবর্তন করে সবার সামনে আসতেই মিন্টুর আম্মু বলতে লাগলো, মিন্টু, তুই এইখানে আর এই রকম ছদ্মবেশে? হ্যাঁ আম্মু,
আমি এরকম ছদ্মবেশে কারণ হচ্ছে আমি গত 4 বছর ধরে বিদেশে ছিলাম না, দেশের মাটিতেই ছিলাম, সিআইডি অফিসারে কাজ করছিলাম। মিন্টুর কথা শুনে পুরো বাড়ি ভর্তি সবাই অবাক হয়ে রইল। সব চাইতে বেশি অবাক হয়েছে রূপা। কিন্তু আরেক দিক দিয়ে সবাই টেনশন করছে রূপার কি হবে। রূপার আব্বু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু বাবা, এখন আমি কি করব? রূপার যদি বিয়ে না করাতে পারি তাহলে তো কলঙ্কের দাগ লেগে যাবে। আমি চাই না আমার মেয়ের গায়ে কলঙ্কের দাগ লাগুক। তুমি কিছু করো। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি রূপাকে বিয়ে করতে পারি। না না, আমাদের কোনো আপত্তি নেই। রূপা মিন্টুকে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? না আম্মু, আমার কোনো আপত্তি নেই। তাহলে বিয়ে হয়ে যাক আজকে। রূপা এবং মিন্টুর বিয়ে হয়ে গেল। সবাই মহা খুশি। এদিকে অবাক হয়েছে আবার খুশি হয়েছে সবাই। সকল নিয়মকানুন মেনে মিন্টু রূপাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। মিন্টুর আম্মু বরণ করে বাড়ির ভেতরে নিয়ে আসলো রূপাকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে মিন্টু আর রূপা রুমের ভিতর বসে আছে সামনাসামনি। এমন সময় রূপা মিন্টুর বুকে কিলঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, এই কুত্তা, তুই এত বছর পর আমাদের সাথে যোগাযোগ করিস নাই কেন? তোর জন্য আমি কতটা পাগল ছিলাম তুই জানিস না। আজকে তুই হুট করে এসে আমাদেরকে চমক দিয়ে দিলি। আমি তো ভেবেছিলাম তুই 9 বছর বিদেশ থেকে এরপরে আজকে এসেছিস, কিন্তু আমি জানতাম না তুই যে 5 বছর বিদেশে থেকে এরপরে এখানে এসেছিস। হ্যাঁ হয়েছে, নিজে তো যোগাযোগ করিস নাই, এখন আমাকে বলতেছিস? এত ঢং বাদ দিয়ে এখন একটু শান্তি দে তো আমাকে। রূপা মিন্টুকে তার বুকে জড়িয়ে নিয়ে মিন্টুর কপালে গালে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ চুমু দেওয়ার পর রূপা বলতে লাগলো, আমার আদর লাগবে, আমাকে আদর কর। মিন্টু আর দেরি না করে রূপাকে আদর করতে লাগলো। ওরা দুজনকে আদর করতে থাকুক। আমরা তাহলে আজকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটা এই পর্যন্তই।